বন্ধুরা, গ্যাস অম্বল হওয়া এটা প্রতিটা মানুষের জন্যই স্বাভাবিক, এটা হয়। খাবারটা যখন আমরা গ্রহণ করি, সেই খাবারটা যখন শক্তিতে পরিণত হয়, শক্তি উৎপন্ন হয়, খাবারের মধ্যে যে শক্তিটা থাকে সেটা যখন আমাদের শরীরে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত হয়, তখন খাবারটা ভেঙে যায়, সেটা থেকে গ্যাস তৈরি হয়। এই গ্যাস এবং অম্বল এটা প্রতিটা মানুষের মধ্যে যেমন হওয়া স্বাভাবিক, ঠিক তেমনি আমার মধ্যেও গ্যাস অম্বল অ্যাসিডিটি খাবারের গণ্ডগোলের কারণে বা অন্যান্য কারণে হয়ে থাকে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এমনই কিছু টিপস শেয়ার করব, যেগুলো যখন আমার গ্যাস অম্বলের মতো সমস্যা হয় সেই সমস্ত টিপস আমি মেনে চলি, আর যেগুলো মেনে চলে গ্যাস অম্বলকে কোনো ওষুধ ছাড়া, ওষুধ আমি ব্যবহারই করি না, ওষুধ ছাড়াই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে এই কাজটা করি, কিভাবে ওষুধ ছাড়া গ্যাস অম্বলকে আমি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি, সেই বিষয়টাই আপনাদেরকে বলবো। এই বিষয়গুলো আপনি জানলে আপনার যে গ্যাস অম্বলের জন্য অ্যাসিডিটির কারণে যে সমস্ত আপনি ওষুধ ব্যবহার করেছেন, মেডিসিন নিয়ে চলেছেন, সেগুলো সম্পূর্ণভাবে আপনার শরীর থেকে বাদ দিতে পারবেন। আর এগুলো বাদ দেওয়াও দরকার আছে, কারণ আপনি যত বেশি ওষুধ গ্রহণ করবেন ততই সেই ওষুধগুলোর সাইড এফেক্ট কারণে ভবিষ্যতে আপনাকে অন্য রোগ যেটা সৃষ্টি হবে সেটার জন্য কিন্তু আপনাকে বেশি পরিমাণে মেডিসিন নিতে হতে পারে। তাই আসুন জেনে নিন যে কোন কোন টিপস পার্সোনালি আমি মেনে চলি, যেগুলো মেনে চলি সেইগুলোই আপনাকে বলবো। প্রথম যেটা, সেটা হচ্ছে জল পানের ব্যাপার। দেখুন, জল আমাদের খাবার হজমে সাহায্য করে, তাই আপনাকে জল পান করতে হবে আপনার প্রয়োজন মতো। কিভাবে বুঝবেন যে আপনার শরীরে কতটা জল পান করতে হবে, আপনার শরীরে কতটা জলের প্রয়োজন, সেটা কিভাবে বুঝবেন আগে বুঝিয়ে দিই। আপনি যখন প্রস্রাব করবেন, প্রস্রাবের রংটা লক্ষ্য করবেন, কালারটা লক্ষ্য করবেন। যদি দেখেন গাঢ় হলুদ বর্ণের হচ্ছে, তাহলে জানবেন যে আপনার শরীরে জলের প্রয়োজন আছে। হালকা হলুদ বা সাদা বর্ণের প্রস্রাব, সেটা নর্মাল কালার। তাই এইভাবে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে জলের প্রয়োজন আছে কিনা, সেইভাবে আপনাকে জল পান করতে হবে। তবে মোটামুটিভাবে একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 2.5 থেকে 3 লিটার জলের প্রয়োজন হয়। জল বেশি মাত্রায় আপনি যদি পান না করেন, তাহলে আপনার খাবারটা ঠিকঠাকভাবে হজম হবে না, ফলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির মতো যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো বাড়তে থাকবে। জল পানের ক্ষেত্রে আরেকটা বিষয়ও আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো কিছু খাবার কমসে কম 30 থেকে 40 মিনিট আগে জল খাবেন, এবং বা 30 থেকে 40 মিনিট পরে জল খাবেন। খাবার সাথে সাথে কখনোই জল পান করবেন না। এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে ধারণা রয়েছে যে এটা ঠিক নয়। এমন কোনো ব্যাপারই নয়, জল পানের খাওয়ার আগে পরে ব্যাপারটা কোনো ব্যাপারই নয়। আসলে আপনাদেরকে বুঝিয়ে বলি, আপনি যখন খাবারটা ভালোভাবে গ্রহণ করছেন, চিবিয়ে গ্রহণ করছেন, তখন খাবারের সাথে আমাদের খাবার হজমের জন্য অনেক ধরনের উৎসেচক মিশে যায়, এবং সেই যে খাবারে যত ভালো উৎসেচক বা লালাটা আমাদের যত ভালো মিশে থাকবে, ততই কিন্তু খাবারটা ভালোভাবে হজম হবে। কিন্তু যখনই সেই খাবারটা আপনি খেলেন, খাওয়ার সাথে সাথে জল খেয়ে নিলেন, খাবারের মধ্যে যে উৎসেচকগুলো মিশেছিল সেগুলো কিন্তু ধুয়ে চলে যাবে, ফলে খাবারটা আপনার ঠিকঠাক হজম হবে না। তাই এই জিনিসটাও আপনাকে খেয়ালের মধ্যে রাখতে হবে। আরেকটা জিনিস আমি যেটাকে মনে করি সবথেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আপনার মেন্টালিটিটাকে, আপনার মানসিক চাপ মুক্ত থাকতে হবে। কারণ আপনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন না, তাহলে খাবার দাবার হজম হয় না। এটা আমি নিজেও দেখেছি। যেদিন আনন্দ করে খাই, কোনো কিছু খাবার সাথে সাথে মানে মুড ফ্রেশ থাকে, খাবার পরে মুড ফ্রেশ থাকে, বা সারাদিন মুড ফ্রেশ থাকে, কোনো রকম কোনো কিছু সমস্যা হয় না, সেদিন খাবার দাবার ভালো হজম হয়, খিদে ভালো হয়। কিন্তু হয়তো দেখা গেল খাওয়া দাওয়া হলো, ঘুমটুম ভালো হলো না, রাত জাগা হয়ে গেল, দেখবেন সেক্ষেত্রে খাবার দাবার কিন্তু ভালো হজম হবে না। এই জিনিসটাই মানে এই আমাদের মুডের উপরে না খাবার দাবার হজমের ব্যাপারটা দারুণভাবে নির্ভর করে। তাই সবসময় নিজেকে চেষ্টা করুন মানসিক চাপমুক্ত রাখার, হাসি খুশি থাকার চেষ্টা করুন। দেখবেন আপনার হজমের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে ভালোভাবে সম্পূর্ণ হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে অবশ্যই মানতে হবে, আপনি যে খাবারটা গ্রহণ করছেন সেই খাবারটাকে কিন্তু খুব ভালোভাবে চিবিয়ে খেতে হবে সময় ধরে।
আপনি যত ভালোভাবে চিবাতে থাকবেন, যত সময় ধরে চিবাতে থাকবেন, প্রথম হচ্ছে সেই খাবারটা ছোট ছোট কণায় পরিণত হবে। আর দ্বিতীয় যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে খাবারের মধ্যে উৎসেচক, আমাদের লালার মধ্যে না অনেক ধরনের উৎসেচক থাকে, সেই উৎসেচকগুলি অ্যাকচুয়ালি আমাদের খাবারটাকে হজম করে। সেটা আপনি যত সময় ধরে মুখের মধ্যে নাড়াবেন, চিবাবেন, সেই খাবারটা তত ভালো লালার সঙ্গে মিশবে, ফলে খাবারটাও হজম হবে। তাই আপনাকে একটু সময় দিতে হবে, তাড়াহুড়ো করে কিন্তু খাওয়া যাবে না। গ্যাস অম্বল সৃষ্টির একটা কথা আছে যে গ্যাস অম্বল কখন সৃষ্টি হয়, 3টে কারণে হতে পারে। হাঁড়ি মানে তাড়াতাড়ি, কারি মানে রিচ খাবার দাবার, আর ওড়ি। হাঁড়ি, কারি, ওড়ি। ওড়ি মানে হচ্ছে তাড়াতাড়িতে আপনি যদি খাবার দাবার গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটির মতো সমস্যা হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ভালো শান্ত পরিবেশে বসে ধীরে সুস্থে খাবার দাবার চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তাহলে কি হবে, আপনার খাবারটা ভালোভাবে হজম হবে। বিশেষ করে যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে তো এগুলো মানতেই হবে। বন্ধুরা, আরও কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমি করি পার্সোনালি, তেমন জিনিসই আপনাদেরকে বলবো। যেটা হচ্ছে, আমি খেয়ে ওঠার সাথে সাথে না কখনো কোনো জায়গায় বসি না বা শুয়ে পড়ি না। একটু খাবারটা খাওয়ার পর উঠে কমসে কম 15 থেকে 20 মিনিট হাঁটাহাঁটি করার চেষ্টা করি। তাহলে কি হয়, তাহলে খাবারটা ভালোভাবে হজম হয়ে যাবে। আবার এটাও আমি দেখেছি, রাত্রিরে খাওয়ার পর যখন উঠে একটু আপনি বেশি সময় ধরে হাঁটাচলা করবেন, তখন একে খেয়েছেন, আপনার পেটটা একটু ভারী থাকবে, তারপর একটু হাঁটাচলা করবেন। হাঁটাচলা করার ফলে কিন্তু আপনার শরীরটা একটু ভারী পেটে, ভরা পেটে আপনি যখন হাঁটাচলা করবেন তখন আপনার শরীরটা দ্রুত ক্লান্ত হয়ে আসবে। আর যখনই শরীর ক্লান্ত হয়ে আসবে না, আপনার ঘুমটাও ভালো হবে। আর ঘুম ভালো হলে, আগেও বলেছি যে খাবার হজমের জন্য ঘুম ভালো হওয়া খুবই দরকার। এদিকে আপনি হাঁটা চলা করলেন, তাতে আপনার খাবারটা হজম হয়ে গেল, আবার ঘুমোতে গেলেন, ভালো ঘুম হলো, ফলেও খাবারটাও আপনার ভালো হজম হবে। বন্ধুরা, আপনাদের যদি গ্যাস অম্বল থাকে না, আমি এই জিনিসটা আমি সবসময় বাড়িতে বলি যে খাবার দাবার তেল ইউজ কম করবে। তেল যদি বেশি ইউজ করে তাহলে সেটা কিন্তু খাবার হজমের পক্ষে সমস্যা দেখা যায়। তাই যতটা পারবেন তেল জাতীয় খাবার আপনি খাবার থেকে দূরে থাকবেন। তেল যত কম খাবেন ততই আপনার জন্য ভালো, আপনার শরীরের জন্য ভালো। ভবিষ্যতেও আপনার বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন, যেমন হচ্ছে ফ্যাটি লিভার, দ্রুত ওয়েট বেড়ে যাওয়া, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মতো সমস্যা। অ্যাকচুয়ালি তেল যদি আপনি বেশি মাত্রায় গ্রহণ করেন তাহলে কোলেস্টেরল বাড়ে না, বাড়ে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড যদি বেশি হয়ে যায় তাহলে হার্ট ব্লকেজের মতো সমস্যা দেখা দিতে পারে, হার্টের সমস্যা দেখা দিতে পারে। তাই সামান্য আপনার ডায়েটের ছোট্ট একটা পরিবর্তন জীবনে আপনাকে অনেক কিছু থেকে বাঁচিয়ে দেবে। বন্ধুরা, আরেকটা জিনিস এখানে বলতে আপনাদের ভুলে গেছি, যেটা আমি পার্সোনালি মেনটেন করি। চেষ্টা করবেন তো হাঁটাটা আপনার জন্য ভীষণ দরকার, প্রতিটা মানুষের জন্য দরকার। তার সাথে সাথে আপনি যেটা করবেন, কমসে কম 30 মিনিট একটু এক্সারসাইজ করবেন, ফ্রি হ্যান্ড যে কোনো কিছু করার চেষ্টা করবেন। আপনার বয়স যদি 40-এর নিচে হয় তাহলে স্কিপিং করা বা লাফ দড়ি খেলার চেষ্টা করবেন। দেখবেন আপনার যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা যখন আপনার শরীর থেকে এনার্জিটা বেশি খরচা হবে, শক্তিটা বেশি খরচা হবে, তখন কিন্তু আপনার খিদে পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু ভালোভাবে মেনটেন হবে। খাবার হজমই হচ্ছে না, সেখান থেকে শক্তিই তৈরি হচ্ছে না। খাবার হজম হচ্ছে না মানে খাবারের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটা আমাদের শরীর ব্যবহার করতে পারছে না। আপনি যদি কোনো কাজের মাধ্যমে সেই শক্তিটাকে ব্যবহার করে ফেলেন, ইউজ করে ফেলেন, কোনো কাজে লাগিয়ে দেন, তাহলে কিন্তু খাবার অটোমেটিক হজম হতে শুরু হবে। কারণ খাবার থেকে তো শরীরকে দরকার শক্তি তৈরি করা। আপনি যদি শক্তিটা বাইরে ব্যবহার করতে পারেন তাহলে আবার পুনরায় শক্তি তৈরি করতে পারবে শরীর। তাই আপনাকে শক্তি খরচা করতে হবে কোথাও। এরকম জিনিস আপনি অবশ্যই দেখবেন যেদিন একটু হাঁটা চলা বেশি হয়, কোনো ভারী কাজ আপনি করেন, সেদিন দেখবেন আপনার দ্রুত খিদে পেয়ে যায়। কারণ কি, আপনার শক্তিতে কারণ এটাই, আপনার শরীর থেকে শক্তিটা দ্রুত ক্ষয় হয়ে যায়। ফলে আপনার শরীর খাবার চায় সেখান থেকে শক্তি তৈরি করার জন্য। কিন্তু আপনি দেখবেন শুয়ে বসে থাকবেন, বাড়িতে থাকবেন, একঘেয়ে কোনো জায়গায় বসে থাকবেন, কম্পিউটার নিয়ে, মোবাইল নিয়ে, ফোন নিয়ে, দেখবেন আপনার খাবার দাবার কিন্তু ভালো হজম হবে না। তাই আপনাকে আপনার শক্তিটা, খাবারের মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা খরচা করতে হবে।
তবেই আপনার ভালো খিদে হবে, খাবার দাবার ঠিকঠাক হজম হবে, গ্যাস অম্বল অ্যাসিডিটির মতো যে সমস্ত সমস্যা সেগুলো থেকে মুক্তি পাবেন। আর যতটা পারবেন না অ্যান্টাসিড বা গ্যাসের অম্বলের যে সমস্ত ওষুধগুলো বাজার থেকে কিনে খান সেগুলো যতটা পারবেন কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। এই মেডিসিনগুলো থেকেই সাইড এফেক্টের কারণে অন্য রোগের সৃষ্টি হবে, আর অন্য রোগের কারণে আপনাকে আরও মেডিসিন গ্রহণ করতে হবে। যত বেশি মেডিসিন আপনি গ্রহণ করতে থাকবেন ততই আপনার শরীরের মধ্যে নানা ধরনের সমস্যা চলতেই থাকবে, আপনি এটাকে সামলাতে পারবেন না। আরেকটা জিনিস আমি দেখেছি, যেটা যে কোনো ডাক্তারের কাছে আপনি যদি যে কোনো সমস্যা নিয়ে যান, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যখন যান, তখন আপনার যদি গ্যাস অম্বলের সমস্যা নাও থাকে তাতেও আপনাকে কিন্তু গ্যাসের ওষুধ দিয়ে দেওয়া হয়। এই ধরনের যে ওষুধগুলো ওমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই ধরনের যে সমস্ত ওষুধগুলো রয়েছে, এগুলো কি করে, আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডটা রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণটাকে কমিয়ে দেয়। ফলে আপনার যে অ্যাসিডের ধর্ম টক অম্ল, এই অম্বলটা আপনি ফিল করেন না, মানে অ্যাসিডিটিটা আপনার হয় না। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, এই যে পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা তৈরি হচ্ছে, সেই অ্যাসিডটার কিন্তু দারুণ ভূমিকা রয়েছে আপনার ইমিউনিটিকে বাড়াবার জন্য, আপনার খাবার হজমের জন্য। কারণ খাবারের সাথে সাথে যে সমস্ত মাইক্রো অর্গানিজমগুলো যায়, জীবাণু কীটাণুগুলো আমাদের শরীরে যায়, পাকস্থলীতে যাওয়ার পর এই তীব্র অ্যাসিডের কারণেই সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর যখন আপনি এই সমস্ত মেডিসিন গ্রহণ করছেন, মেডিসিন গ্রহণ করার ফলে আপনার শরীরে অ্যাসিডটা কমে যাচ্ছে, তখন কিন্তু এই জীবাণুগুলো সম্পূর্ণভাবে খাবারের মধ্যে থেকে ধ্বংস হয়, নষ্ট হয় না। ফলে আপনার শরীরে গিয়ে নানা রোগের সৃষ্টি করে, তখনই কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটা কমে যায়। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনার যদি গ্যাস অম্বলের সমস্যা না থাকে তাহলে চেষ্টা করুন এই ধরনের মেডিসিন এড়িয়ে চলার। আপনার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আজকাল এটা র্যান্ডমলি হয়ে আসছে যে কিছু হলেই আপনি মেডিকেল শপে যাচ্ছেন আর ওষুধ কিনে খাচ্ছেন, কিন্তু এই জিনিসটা কখনোই করবেন না। সবচেয়ে বড় ভুল, আপনার হয়তো দুটো পয়সা বাঁচছে, তাতে করে ভবিষ্যতের জন্য আপনি অন্য রোগ ডেকে আনছেন, আর সেই রোগের কারণে এত বড় বড় রোগের সৃষ্টি হচ্ছে, ডবল পয়সা আপনার ভবিষ্যতে চলে যাবে। এই কাজটা কখনোই করবেন না। একটু সময় নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, তবেই ওষুধ গ্রহণ করুন। কারণ যে কোনো ধরনের ওষুধও কিন্তু আপনার অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়াতে পারে। সংক্ষেপে যদি আপনাদের বলি যে আমি অ্যাকচুয়ালি যখন গ্যাস অম্বল হয় তখন কি করি, প্রথম হচ্ছে খাবারটা ভালোভাবে চিবিয়ে খাওয়ার চেষ্টা করি। খাওয়ার পর কখনোই আমি বসি না, একটু হাঁটাচলা করি। হাঁটাচলা 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট পর্যন্ত করি। তারপর আমার জল পিপাসা পেলে আমি জল পান করি। জল পান করার পর তারপর একটু রেস্ট নেই, তারপর আমার যে সমস্ত কাজ থাকে সেগুলো আমি করি। তার সাথে সাথে প্রতিদিন আমি এক্সারসাইজ করি। এর সাথে সাথে যে সমস্ত রিল্যাক্সেশন পদ্ধতি রয়েছে, মেডিটেশান, ব্রিদিং এক্সারসাইজ, সেগুলো আমি মেনটেন করি। সকালে উঠে 1 থেকে 1.5 ঘন্টা বই পড়ার চেষ্টা করি, এটা মাইন্ড রিল্যাক্সেশন রাখতে সাহায্য করবে। এই সমস্ত জিনিসগুলো অ্যাড করুন। আর সবচেয়ে বড় কথা, আপনার মনের মধ্যে এই চিন্তা ভাবনাটা আনুন যে আপনার যখন গ্যাস অম্বলের মতো অ্যাসিডিটির মতো সমস্যা হবে, এই জিনিসগুলো নিজেকে কন্ট্রোল করব, সহজেই অল্পতেই মেডিসিন গ্রহণ করে নেব, এটা একটা হ্যাবিটে যদি আপনি পরিণত করে থাকেন তাহলে এইরকমই হয় যে হ্যাঁ একটা খেয়ে নিই না, অসুবিধা কী আছে। কিন্তু এই জিনিসটা করবেন না। যতটা পারবেন প্রথমে ঘরোয়াভাবে মেনটেন করার চেষ্টা করবেন। যখন একদমই হবে না তখন মেডিসিন গ্রহণ করবেন। আর আপনার যে মেডিসিন নেওয়ার যে অভ্যাস, সেটাকে আগে আপনাকে ত্যাগ করতে হবে, না হলে কিন্তু আপনি কখনোই মেডিসিন ত্যাগ করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, যদি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাজে লাগে, এগুলো প্রথমে মেনে চলার চেষ্টা করুন। যদি কাজে লাগে তাহলে পরে এসে অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাবেন। আর থ্যাংক ইউ, ধন্যবাদ।